হ্যাঁ দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে অঙ্কটা এখন করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর অঙ্ক। আর এই অঙ্কটা আজকে আমি করব, এটা বোর্ডের অঙ্ক অবশ্য। ঠিক গতদিন আমি অঙ্কটাকে যেভাবে করেছি ঠিক সেইভাবে আমি চাই আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অঙ্কটা করতে করতে এই ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর অঙ্কটা তোমরা শিখে ফেলো। কারণ এই অঙ্কটা গত ক্লাসে শেখানোর কারণে এই চ্যাপ্টারে এখন আর আমার কোথাও দাঁড়ানোর প্রয়োজন। এখন আমি একটানা খালি আগারে থাকবো, যেগুলো হয়ে গেছে, যেগুলো সামনে থাকবে সেগুলো আমরা খালি একটানা করে ফেলবো। তাহলে চলো আমরা সবাই খাতা নিয়ে নিই। আমি অঙ্কটা হোয়াইট বোর্ডে নিয়ে নিচ্ছি, যেখানে 1 নম্বর অঙ্কটা গতদিন করেছিলাম। আচ্ছা, গত ক্লাসটা প্রমি করনি। প্রমি, তুমি কি গতদিনের অঙ্কটা স্ক্রিনশট নিতে চাও? জি স্যার, জি স্যার। এই যে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আগে এই ওয়ার্কিংটা নিয়ে নাও। স্যার এটা কয় নাম্বার? 4 নাম্বার? 1 নম্বর। না না, এটা প্রবলেম ফর স্টাডি অঙ্কটা। এটা হচ্ছে এই অঙ্কটা। তুমি আগে কোশ্চেনটা নাও, আগে কোশ্চেনটা নাও। হ্যাঁ নিছি। হ্যাঁ, এবার এটার এই ওয়ার্কিংটা নাও। এটা ফার্স্ট ওয়ার্কিং। ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কটা করতে গেলে সব সময় এই ওয়ার্কিংটা সবার আগে করতে হয়। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, এটা একটু ছোট করে দিতে হবে। না, বড়ই করে 2বারে নাও, বেশি ছোট হয়ে যাবে তুমি পর দেখতে পাবা না। 2বারে নাও। হ্যাঁ, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এতটুকু একবার নাও। স্যার এবার এই অংশটুকু নাও। জি স্যার। চলো এবার আমরা আজকের অঙ্কটা করব, আমাদের শীটের অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা নিয়ে আসছি আমি অঙ্কটা এখানে। এই অঙ্কটার মধ্যে নতুন কিছু জিনিস থাকলেও আমি তোমাদেরকে মূল অঙ্কটা আগের দিন যেভাবে করেছি ঠিক সেভাবে করানোর চেষ্টা করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি তুমি ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর কাজ করতে চাও তো তোমার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস বের করা লাগবে। আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি বের করতে হলে তোমার 2টা জিনিস লাগবেই। একটা হচ্ছে অ্যানুয়াল টোটাল কস্ট, যেটা এই যে আমরা বের করছিলাম গতদিন। তারপরে তোমার লাগবে ল্যাগ ইন পেমেন্ট বা কনভার্সন পিরিয়ড। এই দুটো জিনিস ছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল করা যায় না। তো দেখো, from the following information estimate the needs of working capital of Abir Sports Products Limited. তো ঠিক আছে, এখানে ওনারা বলেছে আমাদের প্রজেক্টেড সেলস হচ্ছে 25 লাখ টাকা। ওনারা আমাদেরকে টোটাল সেলসটা বলে দিয়েছে একবারে 25 লাখ টাকা। আর আদার ইনফরমেশনের মধ্যে ওনারা র ম্যাটেরিয়াল কস্ট বলছে 40%। এখন তোমরা যদি বলো যে র ম্যাটেরিয়াল কস্ট যে 40%, কার 40%? মনে রাখবো এটা সবসময় সেলস এর উপর 40%। অর্থাৎ এই যে পার্সেন্টেজ গুলো আমাদেরকে বলছে খরচের জন্য, এই খরচের পার্সেন্টেজ গুলো আমরা কিসের উপর ধরবো? আমরা সেলস এর উপর ধরবো। ওয়েজেস 15%, এটাও সেলস এর উপর। ফ্যাক্টরি ওভারহেড 20%, এটাও সেলস এর উপর। অফিস আর সেলিং ওভারহেডটা 10%, এটাও সেলের উপর। মানে সব তথ্য কিন্তু সেলের উপর। এন্ড দ্য রেস্ট মানে বাকি অংশটুকু ইজ প্রফিট, এটা ওনারা বলে দিয়েছে। আর সেলস এর মধ্যে বলছে না, সেলস আর 10% অন ক্রেডিট। তার মানে আমরা টোটাল যে পরিমাণ মাল সেল করি তার 10% করি আমরা বাকিতে। ওনারা আমাদেরকে বলছে debtors are allowed 2 months এখানে বোধহয় সেলস আর 10% অন ক্রেডিট না হয়ে বোধহয় সেলস এর 10% অন ক্যাশ হওয়া উচিত আমার যত যা মনে হয়। এখানে সেলস আর 10% অন ক্রেডিট, মানে টোটাল সেলস এর মতো 10% বাকিতে, 2,50,000 বাকিতে। ঠিক আছে, এটা তৈরি করি।
যদি পরে দেখি যে না 10% অন ক্যাশ, তাহলে 90% বাকি, তাহলে তো ডিফারেন্ট হবে। ঠিক আছে, এটা ধরেই করি। ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস, ক্যাশিং দেন তো 1 লক্ষ টাকা দেওয়াই আছে। দেনাদারদের সময় হচ্ছে 2 মাস, while creditors allowed by supplier is 1 month, creditors এর জন্য হচ্ছে 1 মাস। র মেটেরিয়ালস আর ইন স্টক ফর হাফ মান্থ, যেভাবে আমি দিয়েছিলাম প্রশ্ন, এখানে কিন্তু ঠিক সেভাবে ওনারা দিয়েছে। র মেটেরিয়ালস আর ইন স্টক, তার মানে স্টক অফ র মেটেরিয়াল টাইম হচ্ছে হাফ মান্থ। ম্যাটেরিয়াল প্রসেসিং পিরিয়ড হচ্ছে 1/4 অফ এ মান্থ, তাহলে ওয়ার্ক ইন প্রসেসের জন্য টাইম হচ্ছে 4/1 মানে 0.25, 1/4 মানে কিন্তু 0.25। finished goods are to remain in warehouse, আর finished goods warehouse বা গুদামে পড়ে থাকে half month। lag in payment of wages and overhead is 1 week, lag in payment of wages and overhead, wages এবং overhead রয়েছে 1 সপ্তাহ। cash in hand is to be kept at 1 লক্ষ টাকা, আর cash in hand রাখতে বলেছে 1 লক্ষ টাকা। সবকিছু ঠিকই আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন আমরা এখান থেকে আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমরা বের করব। ওই যে বলছে ফ্রম দ্য ফলোইং এস্টিমেটস এস্টিমেট দ্য নিডস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ডটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের সর্বপ্রথম ওয়ার্কিং করতে হবে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। তোমরা সবাই আমার মতন ওয়ার্কিং লিখে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট এই ঘরটা টেনে ফেলো। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট এই ঘরটা টেনে ফেলো, এবং এই অনুযায়ী ইয়ে নেহা আসতো, নেহা আসতো, নেহা আছো? হাফসা আসতো, হাফসা? স্যার আমি আসছি। হাফসা তুমি গতকালকে কোথায় ছিলা বলো তো? স্যার আমি গতকালকে বাসায় ছিলাম না, আমাদের এক আত্মীয় অসুস্থ ছিল, দেখতে গেছিলাম। ও আচ্ছা 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 পরে এমন অবস্থা যে আমি আর ক্লাস করার পাইনি, মানে ওই বাসার মধ্যে আর কি। আচ্ছা 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 বুঝছি। স্যার বুঝলেন তো, 2টা বাচ্চা আবার সংসার সামলায়া হ্যাঁ করতে হয় হ্যাঁ তা আমার তো অনেক। বুঝছি, হ্যাঁ হ্যাঁ তো অনেক ঝামেলা। এই জন্য তো আমি এখনকার মেয়েদেরকে বলি 3rd ইয়ার কমপ্লিট না হওয়া পর্যন্ত বিবাহ না, 4th ইয়ার কমপ্লিট না স্যার হওয়া পর্যন্ত কখনোই কোনো না। সন্তান না। হ্যাঁ আমি তো বলে দিই তো। অনার্সের জি স্যার স্যার। আমার তো 3rd ইয়ার কমপ্লিট না। তারপর তুমি কি চাও, তোমার একদম লাগবো? তুমি কি চাও, তোমার একদম লাগবো? জি আচ্ছা দেখতেছি, দাঁড়া। তো ঠিক আছে, গতদিন আমরা এরকম একটা অঙ্ক করে ফেলছি, এই জন্য হাফসা তুমি মনোযোগ দিয়ে দেখো আমরা কিভাবে অঙ্কটা করছি। স্যার মনোযোগ দিয়ে দেখতেছি। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল ফরকাস্টিং এর অঙ্কটা করতে গেলে আমাদের সর্বপ্রথম অ্যানুয়াল টোটাল কস্ট বের করতে হয়। আর এই কাজটা করার জন্য ওনারা আমাদের ইনফরমেশনটা যা দেওয়া সব এখানে দিয়ে দিয়েছে। যতটুকু জি স্যার। এই যে এতটুকুর মধ্যে ওনারা আমাদের সেই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। এই ইনফরমেশনটা ব্যবহার করে আমরা এই অঙ্কে অ্যানুয়াল টোটাল কস্টটা বের করব। এই অঙ্কগুলো করতে গেলে তোমার সবচেয়ে প্রথম দরকার অ্যানুয়াল টোটাল কস্ট, এটা ছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল বের করা যাবে না। সেই ওয়ার্কিংটা আমরা সর্বপ্রথম করছি, অ্যানুয়াল টোটাল কস্টটা কিভাবে বের করছি দেখো। আমরা প্রথমেই লিখব র ম্যাটেরিয়াল কস্ট। আর র ম্যাটেরিয়াল কস্টটা বলছে ওনারা 40%, আর এটা হবে 25 লাখের 40%। $25 লাখের 40%।
দেখো তো 25 লাখের 40% কত টাকা হয়? স্যার 10 লাখ। তাহলে আমাদের র মেটেরিয়ালের পরিমাণটা হয়ে যাবে 10 লাখ। এবার দেখুন লিখছে ওয়েজেস 15%। তাহলে চলো লিখে ফেলি ওয়েজেস $25 লাখের 15%। দেখো তো 25 লাখের 15% কত টাকা হয়? 3 লক্ষ 3,75,000। লিখে দিলাম 3,75,000। আর এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। 13,75,000। এটাকে আমরা বলবো প্রাইম কস্ট। দেখো আমাদের প্রাইম কস্টটা বের হয়ে গেল। র মেটেরিয়াল কস্ট আর ওয়েজেস যোগ করলে আমরা পেয়ে গেলাম প্রাইম কস্ট। আচ্ছা এবার আমরা এখান থেকে অ্যাড করে দেবো ফ্যাক্টরি ওভারহেড। তোমরা একটু দেখো আমাদের ফ্যাক্টরি ওভারহেডের ব্যাপারে ওনারা একটা কথা বলেছে। 20%। অফিসিয়াল। ফ্যাক্টরি ওভারহেড বলছে 20%। দেখো 25 লাখের 20%। $5 লাখ। 25 লাখের 20% যদি হয় তাহলে এটা হবে 5 লাখ। আচ্ছা এটা ওখানেই লিখে দিই 5 লাখ। এবার যদি আমি এটা যোগ করে দেই তাহলে আমি পেয়ে যাবো ফ্যাক্টরি কস্ট 18,75,000। স্যার 18,75,000। 18,75,000। ফ্যাক্টরি কস্ট এটা না? এটাকে আমরা বলবো Overhead. ফ্যাক্টরি কস্ট। আচ্ছা গেল ফ্যাক্টরি কস্ট। আচ্ছা এবার আমরা অন্য কোনো ওভারহেড যদি থাকে আমরা সেটা লিখবো। তোমরা দেখো ফ্যাক্টরি ওভারহেড পর ওরা কিন্তু অফিস এন্ড সেলিং ওভারহেড বলছে 10%। লিখে দাও অফিস এন্ড সেলিং ওভারহেড। অফিস এন্ড সেলিং ওভারহেডটা হচ্ছে 10%। 25 লাখে 10%। 2,50,000। 2,50,000। আর এটা যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল কস্ট। দেখো তাহলে টোটাল কস্ট তাহলে কত হয়? 21,25,000। এই 21,25,000 হচ্ছে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট। তাহলে আমরা এই টোটাল কস্টটাই যে বের করে ফেলাম আমাদের টোটাল কস্ট। এবার তোমরা একটা কথা শোনো, একটা ভালো কথা বলি, সেটা হলো আমরা সবসময় ডেটরসটা টোটাল কস্টের ভিত্তিতে বের করি। ডেটরসের জন্য আমাদের এখানে 2 মাস সময় দেওয়া আছে, কিন্তু মনে রাখবা ডেটরসটা সবসময় ক্রেডিট সেলস এর উপর ধরা হয়। তো এখানে ওনারা যে প্রশ্নটা করেছিল যে সেলস আর 10% অন ক্রেডিট, আসলে এটা সত্যি সত্যি ভুলই আছে। এটা ক্রেডিট হবে না, এটা ক্যাশ হবে।
তার মানে হচ্ছে আমি ওখানেও ঠিক করি। স্যার এটার কি এটা দিছেন ফাইলটা ওয়ার্কিং ক্যাপিটালের শীটটা? ওয়ার্কিং ক্যাপিটাল শিট কি দিয়ে দিছে নাকি? জি স্যার, পিডিএফ ফাইল দিয়ে দিয়েছেন তো হ্যাঁ, ফার্স্টেই। ওখানে একটা কারেকশন করতে হবে। এই যে 10% অন ক্রেডিট না, এটা ক্যাশই হবে। এবার দেখো আমি তোমাদেরকে বলছি বিক্রয়ের মধ্যে যতটুকু নগদে হয় ততটুকুর জন্য কিন্তু কোনো দেনাদার সৃষ্টি হয় না, কারণ নগদে বিক্রয় হলে কিন্তু কোনো দেনাদার সৃষ্টি হয় না। তোমরা কি আমার কথা বুঝছো? দেনাদার সৃষ্টি হয় সবসময় বাকিতে বিক্রয় করি। তাহলে আমাদের টোটাল সেলস এর মধ্যে যদি 10% নগদে হয় তাহলে এই 10% এর জন্য কিন্তু কোনো দেনাদার সৃষ্টি হবে না। আর তাই কখনো কোনো অঙ্কে যদি ওনারা সেলস এর মধ্যে নগদে বিক্রয়ের কথাটা উল্লেখ করে দেয় তাহলে আমাদেরকে আরেকটা ওয়ার্কিং বেশি করতে হয়। সেই ওয়ার্কিংটাকে আমরা বলি কস্ট অফ ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, ক্যালকুলেশন অফ কস্ট অফ ক্রেডিট সেলস। অর্থাৎ বাকিতে বিক্রয়ের জন্য আমাদের যে কস্ট সেইটা আমাদেরকে বের করতে হবে, কারণ বাকিতে বিক্রয়ের ভিত্তিতে কিন্তু দেনাদারটা ধরা হয়। তাই একটা ওয়ার্কিং আমরা করেছি ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট, এটা আমরা বের করেছি আমাদের এ নাম্বার ওয়ার্কিং এ। আর এবার আমরা বি নাম্বার ওয়ার্কিং এ আমরা বের করব ক্যালকুলেশন অফ কস্ট অফ ক্রেডিট সেলস। এই ওয়ার্কিংটা আমরা করব ক্যাশ সেলস এর কথা বলেছে বলে। ওনারা যদি ক্যাশ সেলস এর কথাটা না বলতো তাহলে আর এই ওয়ার্কিংটা করা লাগতো না। চলো লিখে ফেলি ওয়ার্কিং বি, ক্যালকুলেশন অফ কস্ট অফ ক্রেডিট সেলস, calculation of cost of credit sales. এটা কিভাবে বের করবো আমরা একটু দেখি। আর তোমাকে তো মনে রেখো এই ওয়ার্কিংটা আমরা একমাত্র তখনই করব যখন আমাদের হাতে ক্যাশ সেলস এর কথাটা বলে দিবে ওনারা। বেশ কয়েকটা অঙ্কে ওরা ক্যাশ সেলস এর কথাটা বলে দেয়। যে সমস্ত অঙ্কে ক্যাশ সেলস এর কথা বলে দিবে শুধুমাত্র সেই সমস্ত অঙ্কেই এই কস্ট অফ ক্রেডিট সেলসটা বের করতে হবে, কারণ এইটার ভিত্তিতে আমাদের দেনাদারটা ধরতে হবে। আর কিভাবে আমি ওয়ার্কিংটা করছি তোমাকে খালি একটু খেয়াল করো। ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সের এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হলে এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন হয়, আর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই দুটো চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন হয়। দুইটা চ্যাপ্টারই স্যার কঠিন, অথচ এখান থেকে তারা দুটো করে প্রশ্ন করে। তাই এই চ্যাপ্টারগুলো যারা খুব ভালো পারে তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় না এই সাবজেক্ট, কারণ জানো তো স্যার এই এই চ্যাপ্টার সাবজেক্ট মনে কঠিন, ভালো আর লাগে না। তোমরা জানোই তো যে এই সাবজেক্ট স্যার লিস্ট থেকে প্রশ্ন আসে না? হ্যাঁ লিস্ট থেকে প্রশ্ন আসে না? লিস্ট হ্যাঁ লিস্ট থেকেও প্রশ্ন আসে। লিস্ট কি এটার পরে করাবেন? এটা পরে ক্যাপিটাল মার্কেটটা করাবো, তারপরে লিস্ট করাবো। এটা কঠিনটা ধরছি এই জন্য এরপর একটা সহজ ধরবো। সহজটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। স্যার লিজের ম্যাথ অনেক বড় হয় তাই না? অনেক বড় হয়, অনেক বড় হয়, কিন্তু অনেক বড় হলে ওনারা পরীক্ষার সময় প্রশ্ন করে তখন এই পরীক্ষার লিজের সময় ম্যাথ যখন গুলো আবার প্রশ্ন করে, হ্যাঁ পরীক্ষার সময় যখন প্রশ্ন করে তখন ওনারা ছিঁড়ে ছিঁড়ে প্রশ্ন করে, পুরো প্রশ্নটা করে না। ছিঁড়ে ছিঁড়ে হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে প্রশ্ন মানে পাট পাট করে ফুল ম্যাথ দেয় না। সেতু স্যার সেতু আমি কিছু বললে আমরা পড়ায় আসি না 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 আমি পরে আসবো, কিন্তু আমি একটা কথা তোমারে বলবো। তোমার না লাইফে কোনো কিছু বলার তুমি সারা জীবনে যতগুলো সাবজেক্ট পড়বা, এই ধরো হ্যাঁ। 26টা বা 27টা সাবজেক্ট পড়বা, তার মধ্যে সবচেয়ে বিচ্ছিরি হলো তোমাদের থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আর তার সেকেন্ড হচ্ছে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা, বুঝছো? অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটাকে ভয় আপনি করতে থার্ড হবে। ইয়ারে ওঠার আগে যে ভয় দেখাইছেন হ্যাঁ এটা third year সত্য, উঠে বাট ফোর্থ ইয়ারে কোনো কষ্ট নাই, ফোর্থ ইয়ারে কোনো কষ্ট নাই, ফোর্থ ইয়ারে পড়ালেখা অনেক সহজ। কথা থার্ড বলতে ইয়ারে তো নরমালি মনে স্যার হচ্ছে। হ্যাঁ এটা কি মানে অ্যাকাউন্টিং দের জন্য? থার্ড ইয়ারে, হ্যাঁ অ্যাকাউন্টিং এর জন্য না, এটা ওদের থার্ড ইয়ার।
এটা তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তো এটা 4th ইয়ারে দিয়েছে ওনারা, কিন্তু অ্যাকাউন্টিং ওনাদেরকে এটা দিয়েছে ওরা 3rd ইয়ারে, সেতুদের এটা 3rd ইয়ারে দিয়েছে। না না স্যার, বললেন যে অ্যাকাউন্টিং এর 4th ইয়ার অনেক সোজা। আমার হ্যাঁ, ফ্রেন্ডরা অ্যাকাউন্টিং তো এর 4th যা, ইয়ার অনেক সোজা, অ্যাকাউন্টিং এর 4th ইয়ার অনেক সোজা। আমার ফ্রেন্ডরা তো বলে যে অনেক কঠিন নাকি। না না না, অ্যাকাউন্টিং এর 4th ইয়ার অনেক সহজ। কি বলে, আমরা কয়েকদিনের মধ্যে কোর্স শেষ করে ফেলেছি। তুমি কি বলো? অ্যাকাউন্টিং এর 4th ইয়ারটা অনেক সহজ। স্যারের কাছে সবই সহজ, স্যার হুম। এবার পড়া শুরু করেন। 3rd ইয়ারটা কিন্তু অনেক কঠিন। তুমি তো 3rd ইয়ার আগে বিবাহ করে ফেলছো প্রমি, 3rd ইয়ার আগে বিবাহ করে ফেলছো। দেখা যাবে যে পরীক্ষা এসে পড়ছে তোমারও নেহার মতন ছেলে হয়ে গেছে একটা। না স্যার, এইসব কুনাম কম নেন। স্যার কথা বলতাম। বলো। স্যার আমাদের যদি মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা শেষ করার পর যদি সময় থাকে আমাদের পরীক্ষার আগে, তাহলে এই চ্যাপ্টারটা আরেকবার একটু করাই দিবেন। আমার বুঝতে অনেক সমস্যা হইতেছে, আমি এই বুঝতেছি। চ্যাপ্টারটা বুঝতে তোমার যেমন সমস্যা হচ্ছে, এরপর যে চ্যাপ্টারটা হবে এটা বুঝতে তোমার সমস্যা হবে, কারণ এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আর এই চ্যাপ্টারটা আমি শুরু থেকে তোমাদেরকে ধরেছি, তাই না? এটার সাথে আরেকটা লিংক আপ আছে এটা। কিন্তু মনোযোগ দাও, ফিনান্স সাবজেক্টে এরকম পরের বার ধরলেও একই ঘটনাই ঘটবে। একটু মনোযোগ রাখো, তাহলে হয়তো সহজ লাগবে। দেখো স্যার শীত কেমন লাগতেছে? ভালোই। কস্ট অফ ক্রেডিট সেলস এবার বের করছি। প্রথমে কস্ট অফ সেলস লিখছি। দেখো তো আমাদের কস্ট অফ সেলসটা 21,25,000 না? একটু আগে আমরা যে টোটাল কস্টটা বের করেছি এটাই হচ্ছে কস্ট অফ সেল। এই টোটাল কস্টটাকে আমরা বলি কস্ট অফ সেল। 21,25,000 মোট যতগুলো মাল আমরা উৎপাদন করেছি সব কয়টা মালের সেলস প্রাইস হচ্ছে 21,25,000। কিন্তু এখান থেকে আমরা লেস করে দিব কস্ট অফ ক্যাশ সেলস, অর্থাৎ নগদে যে মালটা আমরা সেল করেছি তার কস্ট আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। কারণ নগদে যে মালটা বিক্রয় হয়েছে সেই মালের জন্য কখনোই দেনাদার সৃষ্টি হয় না। নগদে যে মালটা বিক্রয় হচ্ছে তার জন্য কখনোই দেনাদার সৃষ্টি হয় না। সেই জন্য কস্ট অফ ক্যাশ সেলস আমরা এখান থেকে বাদ দিয়ে দিব 10%। এটা ওনারাই বলে দিয়েছিল যে আমাদের 10% হচ্ছে ক্যাশ। তাহলে 21,25,000 টাকা থেকে যদি আমি এখন আমার কস্ট অফ ক্যাশ সেলসটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো কত টাকা হয়। স্যার পার্সেন্টটা ধরবো কিসের উপরে? 21,00,000। এই যে 21,25,000, হ্যাঁ 2,12,500। একটা শূন্য কইমা যাবে। শূন্য একটা কমবো। এখন যেটা আমরা পাবো এটাকে আমরা বলবো কস্ট অফ ক্রেডিট সেলস। 1,91,000 19 লক্ষ 19,12,500। 12,500। এটাকে আমরা বলবো কস্ট অফ। আপনি যা ইচ্ছে তা বল, মানে ক্রেডিট সেল। ক্রেডিট সেল। এটাকে আমরা বলবো কস্ট অফ ক্রেডিট সেলস। স্যার এটা কখন করব? যখন আমাদের প্রশ্নে লেখা থাকবে ক্যাশ Cash সেলস। যখন প্রশ্নে ক্যাশ আর সেলস দেওয়া থাকে এছাড়া যদি না লেখা থাকে তাহলে শুধু একটা লাগবে না। ওয়ার্কিং হবে। তাহলে এটা লাগবে না, তাহলে শুধু একটাই ওয়ার্কিং হবে। যদি ক্যাশ সেলসটা না দেওয়া থাকতো জি স্যার। তাহলে আমরা খালি টোটাল কস্টই করতাম। এই কস্ট অফ ক্রেডিট সেলসটা তাহলে আর আমরা করতাম না। আমাদের ওয়ার্কিং এর কাজ শেষ। এইবার আমরা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের কাজ শুরু করব। চলো আমরা ঘরটা নিই, এই ঘরটাই হবে স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড।
রেডি? না স্যার। জি স্যার, শুরু করেন। শুরু করতে পারবেন। দেখো, আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে সবসময় সবার আগে ক্যাশ ইন হ্যান্ডটা লিখি। কতদিন আমি বলেছিলাম তোমাদেরকে, যদি অঙ্কে ক্যাশ ইন হ্যান্ড থাকে ওটা সবার আগে লিখবে। তোমরা দেখো আমাদের পোস্টের মধ্যে ওনার কিন্তু ক্যাশ ইন হ্যান্ডে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছিল, দেখছো? ও যে 1 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড পাইছো। হ্যাঁ স্যার। জি তো স্যার। চলো আমরা ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা লিখে দিই। ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার আমরা সবসময় স্টক অফ র মেটেরিয়ালটা লিখি তারপরে। আর গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কারেন্ট অ্যাসেট গুলো কোন কোন খরচের সাথে রিলেটেড। কারেন্ট অ্যাসেট গুলো কোন কোন খরচের সাথে রিলেটেড, গতদিন কিন্তু এটা নিয়ে তোমাদের সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে। আমি কিন্তু বলি, এখানে লেখা আছে আমাদের বিবরণের মধ্যে, এই যে খরচগুলো আছে, রিলেশন বিটুইন কারেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটিস উইথ এক্সপেন্স, এই যে লিখে দিয়েছিলাম। স্ক্রিনশট নিন। স্টক অফ র মেটেরিয়ালটা হবে সবসময় র মেটেরিয়াল কস্টের ভিত্তিতে, স্টক অফ ফিনিশ গুডসটা হবে সবসময় ফ্যাক্টরি কস্টের ভিত্তিতে, আর ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে র মেটেরিয়ালটা হবে 100%, লেবারটা হবে 50%, আর ফ্যাক্টরি ওভারহেড হবে 50%। তার মানে ফ্যাক্টরি ওয়ার্ক ইন প্রসেস ধরতে গেলে ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড তিনটাই ধরতে হয়, তিনটাই ধরতে হয়। কি বলছি বুঝেছো? ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড তিনটাই ধরতে হয় সব সময়। আচ্ছা, আর ডেটরসটা সবসময় ধরতে হয়, বা অ্যাকাউন্টস রিসিভেবলটা ধরতে হয় সবসময় টোটাল কস্টের ভিত্তিতে, আর ক্রেডিটরসটা হচ্ছে র ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে, আর অ্যাক্রুড ওয়েজেসটা ওয়েজেস এক্সপেন্সের ভিত্তিতে, আর অ্যাক্রুড ওভারহেডটা ধরতে হয় সবসময় ওভারহেডের ভিত্তিতে। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ লম্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি না, কি বিষয় বল, কি বিষয় বল। হ্যাঁ, স্কুলে কি? হ্যাঁ, এগুলো আমার স্কুল বিল্ডিং এর 6 তলায় আছে, কলেজ বিল্ডিং এ, ফিরোজ মাস্টার কলেজে 6 তলায় আছে। সেতু বাহ, স্যারে কি 1 নাম্বার করাইছে কালকে? হ্যাঁ 1 নাম্বার না, ওটা ওই প্রবলেমটা হ্যাঁ। স্টাডির মতো আর কি, একটা ম্যাথ বোঝাইছে আচ্ছা, আজকে শিটে। এখানে দেখি 1 লেখা। আচ্ছা, কোন জায়গায়? ওইটা স্যার এমনি বানাই দিছিল, এর ওর জন্য কতগুলো লাগবে, ওর কতগুলো লাগবে, ওর কতগুলো পরে লাগবে? আমি মাত্র কি বললাম, প্রবলেম ফর স্টাডি স্যার কোন সময় করে? যখন আমাদের ম্যাথ বোঝা তখন প্রবলেম ফর স্টাডি করানো, হ্যাঁ হ্যাঁ তো সেটাই বিবরণী দিয়া মানে বোঝানোর জন্য এটা করছে, আর আজকে শিখতে করে। আচ্ছা লক বক্স সিস্টেম পর্যন্ত তো 4 আচ্ছা। নাম্বার করাইলো, তাই না? না, বেঞ্চ গুলো নিতে পারবে, ওই টেবিলটা তো আমি ইউজ করছি, ওটা তো আমার কোচিং এ ইউজ করছি, ওটা টেবিলটা চেয়ারটা হবে না, আপনারা কিন্তু এই কতদিন বেঞ্চ ধরে গুলো ক্লাস নিতে পারবে। অ্যাটেন্ড করেন না ম্যাডাম? বেঞ্চ গুলো যদি নিতে পারে তো কতগুলো লাগবে সেটা আমাকে বলুক, তাহলে আমার যে কটা লাগবে সে কটা রেখে বাকিগুলো দিতে হবে। হ্যাঁ শুনে দিস কয়টা লাগবে। 50-60টা তো আছে আমাদের। হ্যাঁ সেই, ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, তো এখন এইটার ভিত্তিতে আমরা স্টক অফ র ম্যাটেরিয়ালটা যখন ধরবো, স্টক অফ র ম্যাটেরিয়ালটা তখন আমরা র ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরবো। আর এর জন্য আমাদের কনভার্সন পিরিয়ডটা অঙ্কের মধ্যে থাকতে হবে, আছে আমাদের অঙ্কের মধ্যে। তোমরা দেখো আমি অঙ্কের মধ্যে যে কনভার্সন পিরিয়ড আছে এটা আমি বলছি। তবে স্টক অফ র ম্যাটেরিয়ালটা ধরতে গিয়ে আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরতে হবে। আর আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্ট কত ছিল, এদিকে দেখো 10 লক্ষ টাকা ছিল আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্ট। আর স্টক অফ র ম্যাটেরিয়ালের জন্য আমাদের টাইম কতটুকু ছিল, এই যে কনভার্সন পিরিয়ড গুলো এখন এখানে দেওয়া আছে। আমরা কনভার্সন পিরিয়ডটা একটু পড়ছি, সেটা হচ্ছে ডেটরস আর অ্যালাউড 2 মান্থ, দেনাদারের জন্য সময় হচ্ছে 2 মাস, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, পাওনাদার আমাদেরকে সময় দিয়েছে 1 মাস। এই দেখো র ম্যাটেরিয়ালস আর ইন স্টক ফর হাফ মান্থ, তাহলে স্টক অফ র ম্যাটেরিয়ালটা থাকে আধা মাসের জন্য। এই যে আধা মাস বলে দিয়েছে না, এই কনভার্সন পিরিয়ডটাকে আমরা এখন ইউজ করব। অর্থাৎ আধা মাসে যে র ম্যাটেরিয়ালটা ইউজ হয় আধা মাসে, সেই র ম্যাটেরিয়ালটা আমাদের স্টকে থাকে। মানে সারা বছরের র ম্যাটেরিয়াল যে পরিমাণ ইউজ হয় তা না, আধা মাসে যে র ম্যাটেরিয়ালটা ইউজ হয় সেটা আমাদের মজুদের মধ্যে পড়ে থাকে, সেটাই আমরা স্টক অফ র ম্যাটেরিয়ালের মধ্যে লিখবো। আধা মাসের র ম্যাটেরিয়াল কস্ট লিখবো। কিভাবে লিখবো চলো দেখি। এই হচ্ছে আমাদের কস্ট অফ স্টক অফ র ম্যাটেরিয়ালের খেলা। এই যে আমি বলছি কিভাবে লিখবো, আমি এখানে আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্ট যেটা ছিল, আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্টটা ছিল টোটাল 10 লাখ। আর স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো শেয়ার করা, শারমিন তোমার লাইনে কোথায় ডিস্টার্ব করছে? স্ক্রিন তো শেয়ার করে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি জি স্যার স্যার। তাহলে স্টক অফ র ম্যাটেরিয়ালটা হচ্ছে 10 লাখ। 10 লাখ, আর এই 10 লাখটা হচ্ছে 12 মাসের জন্য। আমি তোমাদেরকে বলেছিলাম কতদিন, এটা 12 মাসের জন্য, তাই 12 দিয়ে ভাগ, তাহলে 1 মাসে এটা বেরোবে। আর আমাদের কনভার্সন পিরিয়ডটা দেওয়া ছিল মাত্র হাফ মান্থ। হাফ মান্থ মানে 0.50। তাহলে এবার তোমরা দেখো আমাদের স্টক অফ র ম্যাটেরিয়ালটা কিন্তু বের হয়ে আসবে। স্টক অফ র ম্যাটেরিয়ালটা কিন্তু এখন আমাদের বের হয়ে আসবে। দেখো 41,667 না মনে হয় 41,000 এত কম হবে। জি স্যার। কত হয়? 41,667 41,000 41 667। জি স্যার। আচ্ছা, গেল স্টক অফ র ম্যাটেরিয়াল। এবার দেখো আমাদের স্টক অফ র ম্যাটেরিয়ালের পর ওনারা কি কনভার্সন পিরিয়ডটা দিয়েছে একটু দেখে নিই। ম্যাটেরিয়াল প্রসেসিং, এই ম্যাটেরিয়াল প্রসেসিং 1/4 মান্থ, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, ম্যাটেরিয়াল প্রসেসিং 1/4 মান্থ, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। আর ওয়ার্ক ইন প্রসেস লিখতে গেলে তোমরা জানো আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটাই আলাদা আলাদা করে লিখি। তাহলে চলো এবার আমরা লিখবো ওয়ার্ক ইন প্রসেস। দেখো আমরা কিভাবে ওয়ার্ক ইন প্রসেসটা লিখতেছি। ওয়ার্ক ইন প্রসেস, কি ওয়ার্ক স্যার? ইন, হ্যাঁ স্যার প্রশ্নটা একটু দেখি তো, একটু দেখাও তো প্রশ্নটা। এই যে কোশ্চেনটা। স্যার এই যে এখানে যে আপনি স্টক অফ র ম্যাটেরিয়াল যে 0.50% দিছেন, এটা এখানে ওরা বলছে হাফ মান্থ। দেখো এই যে 1/2 মান্থ বলছে না, জি স্যার। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করো 0.5 তো হয় না? স্যার কিন্তু ওই যে মানে ইয়াতে যে মানে শোয়িং এ যে দেখাইছেন ওই যে প্রবলেম স্যার, তখন তো 0.1 ছিল না, শুধু 1 ছিল। কোথায়? ওটা 1 মাস বলা ছিল স্যার, ওইখানে- আগের টাইম মেবি বলতেছে। ও, ওটা আগেরটায়- আগের ম্যাথে স্যার আগেরটায় তো 1 মাস টাইম দেওয়া ছিল বলে আমরা 1 লিখছি। এখানে যদি 1 মাস টাইম দেওয়া থাকতো আমরা 1ই লিখতাম। এখানে ওনারা কনভার্সন পিরিয়ডটা বলছে হাফ মান্থ, তাই আমরা 0.5 দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এখানে টাইম যত দেওয়া থাকবে আমরা তত দিয়ে গুণ করবো। এখানে হাফ মান্থ ছিল বলে